রংহীন প্রাণী, উনাদের কি ভূমিকা এই দেশের জন্য? স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা, কামড়াকামড়ি বন্ধ হচ্ছে না, মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ধারণা কোটি টাকার ভাগটা, আমি যেহেতু দেশের বাইরে আছি, কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন এবং মুর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন। না টাকা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমিও খোঁজ করলে নিশ্চয়ই পাবো। কিন্তু আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন। আমি আপনার প্রসঙ্গে একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে এক টক শোতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই পরাজিত বা যুদ্ধ তে আসলে কে জয়ী কে পরাজিত, আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই, আমার শুধু একটা সরল প্রশ্ন, আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে, আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন, মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে, এইটা মনে করে ধরেন আমাকে পরাজিত বলে একটা মাইক দিয়া এইটা সম্ভব কিনা, বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা? আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে, এটা বলা সম্ভব কিনা? আমি এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে কিনা? ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোনো একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই, আমি অমুক ভাবে বলেছি, তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে। অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি, যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না এটা দুইভাবে। একটা মনে করছেন না উদ্দেশ্যমূলকভাবে, আরেকটা মনে করছেন না সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম। এটা দিয়ে আমি যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে, তখন অনেকেই মনে করছেন যে আমি মনে হয় পরাজিতদের হত্যা করতে বলেছি, তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে, এরকম ব্যাখ্যাও হচ্ছে। আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস, পরাজিত কে? পরাজিত হন আপনাকে মনে করা হলে পরাজিত হন আপনাকে ধ্বংস করে দিতে হবে, সেটি কিরকম? 5 আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শত্রু সুনির্দিষ্ট, চেনা জানা, এই শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ, সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে, সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি, আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝিয়েছিলাম। কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে, যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই প্রশ্নটি আপনি আবারও করলেন। এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ সন্তুষ্ট। এটা অ্যাবসলিউটলি আমি আপনার সাথে একমত। আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় 3টার জায়গা থেকে, যদি কেউ আমার থেকে ব্যাখ্যা চায়। আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না, কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতে হয়। খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ। আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে ফ্যাসিস্ট শক্তিকে, যে মাফিয়া শক্তিকে, যেটা জাহিদ ভাই বারবার বলেন যে মাফিয়া, যে টেররিস্ট শক্তিকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই মানুষ রক্তের বিনিময়ে তাদেরকে পরাজিত শক্তি, শেষ করি, সেই পরাজিত শক্তি যদি আবার আপনাকে হুমকি দেয় যে আমি তোমাকে আবার হত্যা করব, আমি তোমাকে আবার শিক্ষা দিব, সেই পরাজিত শক্তি যাতে ওই হুমকি আর কোনোদিন দিতে না পারে, আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছি। আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই নাই। আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাই নাই। আচ্ছা, বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুলেন, আমি আগে প্রশ্নটা করে রাখি যে মুর্তজা ভাই, আমি আর আপনি তো মনে হয় 30 বছর ধরে পরিচিত, একই রকম জায়গায় আসি। আপনি আমার থেকে সামান্য বড় হইলেও আমরা প্রায় বন্ধুর মতো। আমি 1-2টা জায়গায় একটু আপনার সাথে দ্বিমত পোষণ করি যে এটা মাঠ না, এটা ভার্চুয়াল মাঠ, মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই। আর 2 নাম্বার, আপনি যে হুমকির কথা বলতেছেন, যে হুমকিকে কেউ আমার কাছে মনে হয়, আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ এইটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় দেখতেছেন, কিন্তু আমার পায়ে হলো হাসি। কারণ হচ্ছে আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি। একটা দেশে আসতে পারে না, একটা কথা বলে না, কাউরে না বইলা পালায় চলে গেছে, তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে, তাতে বাংলাদেশে একটা বড়
লোক একটা বড় ধরনের দক্ষযোগ্য বেঁধে যাবে, এইটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আসে। এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে একটা আরো জুজুর ভয় তৈরি করি কিনা। আর আমি প্রশ্ন, এটা আমি ছোট করে একটু আমার 2 পয়সা দিয়ে রাখলাম, কিন্তু আমি প্রশ্নটা করি, বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই, এবং আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই। কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ দিছে বলে সরকার প্রধান বলতেছে, তাদের মধ্যে অনেকে ঘোষণা দিয়ে বাড়ি ভাঙতে যাইতেছে যেন পিকনিক করতে যাচ্ছে, এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এইটা করতে যাচ্ছে। বলা হচ্ছে এই যে নির্বাচনের নাম মুখেও আনা যাবে না। আপনি 1-2 মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ, মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে? দেখেন একটা সরকারের, এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি, আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে। আপনি বিগত 16 বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ, ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ, সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি, আপনি বিগত 16 বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে, কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা শোনেন নাই। কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো আপনি শুনছেন, আমি এই কথাগুলো বলছি। রাইট। এই যে ধরেন নির্বাচন না মুখে আনবে না, আমি কিন্তু যে কোনো শোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলে যে নির্বাচন করবে, আমি তখন আমার একটাই বক্তব্য থাকে, নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে, অনেক রকমের আলোচনা হবে, শঙ্কা হবে, পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না। কিন্তু আমি নির্বাচন বলতে বুঝি, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, আমি নির্বাচন বলতে বুঝি যে নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে হবে, কিন্তু সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না, সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে। কিন্তু নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। মুর্তজা ভাই, আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা? মানে ভয়ের তো কোনো কারণ নাই। না, দেখেন একটা রাজনৈতিক দল, একজন রাজনৈতিক নেতা কোন বিবেচনায় কোন কথাটা বলেন, সেই কথাটার অর্থ তিনি কি বললেন আর সাধারণ মানুষ কি ভেবে নিল, রাজনৈতিক নেতার কথাকে আপনি কখনোই হুবহু হিসেবে ধরবেন না। আচ্ছা, যে আপনি আমি তো সরল ভাবে বলছে জি না, আমি ঢাকা শহরে বসে বলছি যে নির্বাচন ডিসেম্বর বা মার্চের মধ্যে হবে, আমি সরকারের অংশ। আবার আরেকজন যে এই কথাটা বলছেন সে সরকারের অংশ নয়, কিন্তু সরকারের তার আমার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, সে সরকারের কাছে, কারণ তাদের প্রতিনিধিরাই সরকারে আছে। সুতরাং সেই মানুষটা যখন কথা বলছেন, আমি আবার সরকারের অংশ হয়েও আমি বলছি নির্বাচন ডিসেম্বরে হবে, আবার উনি বলেছেন যে নির্বাচনের নাম মুখেও আনবেন না, যদিও উনি তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে নির্বাচন বলতে ওই ব্যাখ্যা বলতে তিনি বুঝিয়েছেন যে নির্বাচন বলতে তিনি বুঝিয়েছেন যে নির্বাচন পিছানোর কথা তিনি বলেন নাই, তিনি বলেছেন শেখ হাসিনার বিচার প্রসঙ্গে, এটার একটা কথা তিনি বলেছেন। আর আপনার ইন্টারেস্টিং ছিল, আমি কথা বলতে চেয়েছিলাম, আপনার প্রথম প্রশ্নটা কি যেন ছিল, ভুলে গেলাম। প্রথম প্রশ্ন যদি কখনো আবার যদি আপনি ওই যে না, প্রথম প্রশ্ন তো ছিল হচ্ছে পরাজিতদের ধ্বংস করা প্রসঙ্গে। আমি জানতে চাইছিলাম যে এটা একটা ট্যাগ দেয় কিনা, এটা একটা ট্যাগ তো দেয়। হ্যাঁ, এটা একটা ট্যাগ দেয় কিনা। ঠিক আছে, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আরেকটা জিনিস আমি একটু কথা বলে নেই। ধরেন একটা ঘটনা, ওই যে আপনি পরাজিত শক্তির কথা বলছিলেন, যে টেলিফোনে হুমকি দিল, ধরেন ইউরোপের কোন একটা দেশে 8 জন নেতার সাথে বসে সে বলল বাংলাদেশে আসতেছি, সীমান্তের কাছে, হ্যাঁ সীমান্তের কাছেই আসছি, ধরে ধরে শিক্ষা দিব, ইত্যাদি ইত্যাদি কথা বলো। এই কথাটার আপনার কাছে প্রতিক্রিয়াটা একরকম, আমার কাছে প্রতিক্রিয়া একরকম, আর মাঠে থেকে যারা আন্দোলন করেছিল তাদের কাছে প্রতিক্রিয়াটা আর একরকম। তাদের কাছে প্রতিক্রিয়াটা আপনার কাছে হাসি পায়, আমার কাছেও হাসি পায়। হাসি পায় কেন? কারণ আমি জানি যে সে কখনো আসতে পারবে না, আসার মতো অবস্থা তার নাই। 1 নাম্বার, হরতাল দিল, সেই হরতাল কি হলো সেটা তো আমরা দেখলাম। কিন্তু যে মানুষগুলো মাঠে থেকে আন্দোলন করেছিল, ধরেন 4 তারিখে আমি যখন আমার অফিসের 6 তলায় দাঁড়িয়ে দেখছিলাম যে পুলিশ প্রথমে আসলো, পুলিশ পিছিয়ে গেল, পরে ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসলো, আমাদের চোখের সামনে 4 থেকে 6 জনকে দেখলাম পড়ে গেল। একজন পড়ে গেছে, ওই যে সেই পুলিশের বক্তব্য, পুলিশের যে বক্তব্য, গুলি করি মরে একটা, আর বাকিটি যায় না, এটা আমার চোখের সামনে দেখা। কারণ আমরা কয়েকশো মানুষ সেটা দেখেছি চোখের সামনে। তো ওই যে ছেলেটা পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে হয় তার বন্ধু, সহপাঠী, সহকর্মী, একই সাথে স্লোগান দিচ্ছিল, তার মধ্যে একজন মারা গেল। তো ওই যে তার যে ভেতরে যে প্রতিক্রিয়া,
সে কিন্তু আমার আর আপনার মতো সুস্থভাবে এখনো চিন্তা করছে না। না, যাই হোক, যখন না, ওই আমি পরাজিত আমি শক্তি কথা বলে তখন তার ভেতরে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াটা আমার আর আপনার মতো হাসির জায়গাতে থাকে না, তার ভেতরে একটা বিক্ষুব্ধতা তৈরি। আমার মনে হয় যে সেই আপনি বিক্ষুব্ধতার নানা রকমের ধ্বংসাত্মক প্রকাশ হয়ে থাকতে পারে, হয়ে যেতে পারে। আমার মনে হয় যে মুর্তজা ভাই আপনি ঠিকই বলতেছেন, কিন্তু আমরা যোগাযোগের ছাত্র হিসেবে একটা জিনিসের কথা বারবার পড়ছি, বিশেষ করে এই আধুনিক যোগাযোগে, যেটার নাম হচ্ছে ওপিনিয়ন লিডার। এইটা বোধহয় কেউ একজন আমাদের শিক্ষকদের মধ্যেই কেউ একজন এটা বাংলা করেছিলেন মত মোরল। আপনারা যারা মত মোরল আছেন তাদের দায়িত্ব তো নিশ্চয়ই আছে তাদেরকে এটা বলার, কারণ আমার ক্ষেত্রে মনে হয় যে আমি মাঠে থাকলেও আমার প্রতিক্রিয়া হয়তো পারলে আসেন, আমরাও চাই আপনি আসেন। আপনাকে আটকাইতেছে কে? আপনি আসেন, আপনি আসবেন না কেন? আমি আসবো। রংহীন প্রাণী, উনাদের কি ভূমিকা এই দেশের জন্য? স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা, কামড়াকামড়ি বন্ধ হচ্ছে না, মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ধারণা কোটি টাকার ভাগটা, আমি যেহেতু দেশের বাইরে আছি, কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন, এবং মুর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন। না না না, টাকা বাইরে যায়, টাকা বাইরে যায়, টাকা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও খোঁজ করলে নিশ্চয়ই পাবো, কিন্তু বলতে আমি কোশ্চেনটা করে রাখি। জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা 3 জন রংহীন মানুষ, কিন্তু জাহেদের রং তো একটু বোঝা উচিত। জাহেদ খুব নির্বাচন চাইতেছে, জাহেদ কিন্তু খুব প্রো নির্বাচন, আর মুর্তজা ভাই তো সরকারের পক্ষে, মুর্তজা ভাইও রংহীন না, সুতরাং এটা একটা ভুল হয়েছে মনে হয়। যাই হোক, আমি মুর্তজা ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো, কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত? মানে আপনার বিশ্লেষণটা আসলে কি? এখানে আমি ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজ খবর রাখি, আমি আমাদের কথা যেটা জায়েদ ভাই বললেন, আমাদের কলকাতার মমতা, সাউথে কি হয়, আমি মোটামুটি ভাবে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করি, এবং ভারতের আমলাতন্ত্র, ভারতের পলিটিশিয়ান, এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি। আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম। ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল, কিন্তু এই বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম, তো ভারত কেমন যেন সবকিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো। ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না। ভারত একটা জাহাজে ছিল, হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল, ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না। এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইম্যাচিউর আচরণ করছে, অপরিপক্ক আচরণ। এইটা কি হইতে পারে? আপনি আরো বেশি জানবেন, এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনূসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে? মানে প্রফেসর ইউনূসের সরকারকে, যেমন শেখ হাসিনাকে বন্দী করে রাখছে ভারতে, আসতে দিতেছে না তো, নড়তেও দেয় না, আসতেও দেয় না, ছবিও তুলতে দেয় না। না, শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে, শেখ হাসিনা আসতে চায় না, শেখ হাসিনার আসার সেই সাহস নাই। ভাই, শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। তো এই 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার 14,000 মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে। তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই, সেই কারণে আসবে না। তো আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে, ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি। আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ, ভারতের যে তথ্য, সেই তথ্যে 5 তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে, 4 তারিখে যে মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে, আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে, ভারতের চেয়ে বেশি কিছু জানে না। ভারতের থেকে বেশি কিছু জানে না, তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিকভাবে বলে না যে হতবিহ্বল হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ভারত সেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত, এরশাদকে নিয়ে যায়, এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে। ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে, সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো। আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে, নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি হবে। এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনূসের ক্ষমতা নেয়া, বা এখানে যে একটা বিপ্লব হয়েছে, এখানে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না। মুর্তজা ভাই, আমি আসলে এই প্রশ্নের লেসটা একটু ডক্টর রহমানের কাছেও জানতে চাই, জাহিদুর রহমানের কাছেও জানতে চাই যে ইনক্লুসিভ ইলেকশন হলে অসুবিধা কি?
মানে না, আওয়ামী লীগ আমি এখানে মানে access করি। মানে এই এখন inclusive আরেকটা election দেশ যখন election আরেকটা তো দেশের inclusive নিয়ে হতে কথা হবে। বলে ইনক্লুসিভ দেখেন, ইলেকশন ছাড়া আর বলবে কি? দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে। আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভই হবে, সব দল অংশ নেবে। এখন বিষয়টা হলো যে তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে? আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা। আমারও একই রকমের প্রশ্ন, শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে, এই তাদের তো বিচার হইতে হবে, তাদের বিচার হবে, আর বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন হবে। তো Absolutely. নির্বাচন হবে, কারণ সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায়, তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে। এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ হাসিনাকে বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে, তবুও তুমি নির্বাচন করো। শেখ হাসিনার বিচার হবে, আরো 10 জনের বিচার হবে, শাস্তি হলে শাস্তি হবে, শাস্তি না হলে বের হয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলবে যে আমি এখন আমার নেতা আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই। তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না, তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সেরকম পরিস্থিতি তো এখানে নাই। সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণেই হতে হবে। ওকে, এটা তো সবারই কথা। কিন্তু ভারতের কথাটাকে আমি আলাদা করে বলছি কেন? বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনার পতন হয়েছে, তার যে কমফোর্ট জোন সেইটা সে মানতে পারছে না। শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে, সেটা অতীত, সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে, ভারত এই চেষ্টাই করছে না। এইটা আমাকে বিস্মিত করছে।